বাংলাদেশে বর্তমান সরকারের ভবিষ্যৎ কি, তারা কি করতে চাইছে এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনূস তিনি কি ক্ষমতা আঁকড়ে সরকারে থাকতে চাইছে? প্রিয় দর্শক, থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কেন, কি উদ্দেশ্যে, কোন এজেন্ডা নিয়ে মহা ধুমধামের সঙ্গে বাংলাদেশের 4 দিন সফর শেষে ফিরে গেলেন? কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরলে খুব খোলাসা হবে যে কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন। এদিকে এবার শেখ হাসিনাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ঘোষণা করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। হঠাৎ করে বাংলাদেশে ফিরে নিয়ে বের হয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। বিস্তারিত জানতে দেখতে থাকুন। ভাবা যায় যে এটা সজীবওয়াজের জয়, যে ধাক্কাটা তাদের উপর গেছে বা যাচ্ছে বা আগামী দিনগুলোতেও যাবে, শুধুমাত্র তো সজীবওয়াজের জয় একা না, তাদের ফুল ফ্যামিলি, একটা রাজনৈতিক দল, এতদিনের এত নেতাকর্মী, সকল কিছু অবশ্যই তাদেরকে টাচ করে। কিন্তু ওই যে আপনার হাতে যখন ক্ষমতা থাকে, সুযোগ থাকে, আপনি সেটার যদি অপব্যবহার করেন তাহলে আপনার জন্য এমন পরিণতি অবধারিত। আগামী দিনে যারা রাজক্ষমতায় আসবেন, যাদের এখনো শিক্ষা হয় নাই, তারা কিন্তু এটা একটা কমন এক্সাম্পল। এই যে সবার সাথে চিরাইটা ভাষায় কথা বলবো, এটারও একটা বিরাট গুরুত্ব আছে ভাই, বিরাট গুরুত্ব আছে। ওনাদেরকে ওনাদের দেশে পাঠাবে, আর ওনাদের দেশে পাঠানো মানে কি জানেন তো, বিরাট শান্তির একটা ব্যাপার, 12 লক্ষ মানুষের জীবনে শান্তি আইনা দেওয়ার ব্যাপার। এটা কোথায় গিয়া পৌঁছাইবে এটা মাথায় রাখবেন। আবার একটা শান্তির জন্য পুরস্কার চলে আসতে পারে। যে রোহিঙ্গাকে নিয়ে স্বপ্ন দেখছিল শান্তির পুরস্কার পাওয়ার, কোন একজন যে চাইছিল ওই যে টুক করে ডুবাইয়া দিবে পদ্মা সেতু থেকে, উনি কিন্তু আবার শান্তি পুরস্কার পাইতে পারে যদি আগামী ঈদের আগে তাদের ভিটা বাড়িতে পৌঁছায় দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সেটা দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। বাংলাদেশে বর্তমান সরকারের ভবিষ্যৎ কি, তারা কি করতে চাইছে এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনূস তিনি কি ক্ষমতা আঁকড়ে সরকারে থাকতে চাইছেন, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের বৈশিষ্ট্য অনুযায়ী তিনি সমস্ত সংস্কারের কাজগুলি মিটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার স্থাপন করে সসম্মানে দেশ ছেড়তে চাইছেন? এই সমস্ত প্রশ্নগুলোই এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আরো জটিল থেকে জটিলতর করে তুলছে। বাংলাদেশে বর্তমান সরকারের ভবিষ্যৎ কি, তারা কি করতে চাইছে, তারা কি ক্ষমতা আঁকড়ে সরকারে থাকতে চান, নাকি অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য অনুযায়ী তাদের সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে দেশে একটি স্থায়ী সরকার স্থাপন করতে সসম্মানে দেশ ছাড়তে চান? এগুলো নিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট জটিল থেকে জটিলতর হচ্ছে। গত বছর জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যে আকাশ ছোঁয়া আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ নাগরিকের, তা তো ইতিমধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আর সেটা টেরও পাচ্ছেন সাধারণ মানুষ। কারণ প্রথমত, মানুষ যত এই অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের আশা আকাঙ্ক্ষা রাখবে, ততই নিজেদের আশাহত করতে হবে। দ্বিতীয়ত, এই অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করা মানে নিজেদের নির্বুদ্ধিতার প্রমাণ করা ছাড়া আর কিছুই নয়। ওপার বাংলায় এখন কেউই সুরক্ষিত নয়, এমনকি সামরিক বেসামরিক কর্তারাও নিজেদেরকে সুরক্ষিত বলে দাবি করতে ভয় পাচ্ছেন। আর নারী সুরক্ষা, তা তো একেবারেই ক্ষুণ্ণ হয়েছে। প্রতি মুহূর্তে গণধর্ষণ লেগেই রয়েছে সে দেশে। গুম, খুন, ডাকাতি, লুটপাট সবটাই অব্যাহত বাংলাদেশে। তবুও নির্বিকার বর্তমান অন্তর্বর্তী সরকার। এমনকি বর্তমান সরকারের কারা বন্ধু এবং কারা শত্রু, সেই নিয়েও যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। এবং এই সরকারের গন্তব্য কি, সেটাও এখন স্পষ্ট নয় কারোরই কাছে। কারণ অন্তর্বর্তী সরকারের গন্তব্যের অঙ্কটি যদি খুব সহজ হতো, তাহলে সেক্ষেত্রে দেখা যেত তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক তৈরি হতো। বিএনপি হতো অন্তর্বর্তী সরকারের ডান হাত। সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াতে নিজেদের ক্ষমতা পরিবর্তনের বিষয়টি করতে পারতেন। কিন্তু বাস্তবে ঘটছে একেবারেই অন্য ঘটনা।
তারেক রহমান ও বিএনপির অন্যান্য নেতামন্ত্রীদের কথা তুললেই সরকারের উপদেষ্টাদের মুখের অভিব্যক্তি বদলে যাচ্ছে। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও তারেক রহমানের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছেন প্রতিনিয়ত। যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। এরই জবাবে একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো মূল কথা। ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করেছে, সে বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সরকার তাদের সহায়তা করছে। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, সরকার তাদের কোনো সহায়তা করে না। যে রাজনীতি করতে চায় সে নিজেই ইস্তফা দিয়ে চলে গিয়েছে। 3 জন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভিতরে, যিনি রাজনীতি করতে মনস্থির করেছেন তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গিয়েছেন। উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন, কার বাধা দেওয়ার কি আছে? এরপরে সেনাবাহিনীর প্রসঙ্গেও মুখ খোলেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনী থেকে তিনি সহযোগিতা পাচ্ছেন কিনা তা নিয়েও তিনি জানান, সর্বাত্মকভাবেই পাচ্ছেন। উল্লেখ্য, সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছিলেন। তার মধ্যে একটি বক্তব্য ছিল যে সবাই একসঙ্গে কাজ করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে এবং বিপন্ন হতে পারে। এই বিষয়ে কি সহমত মোহাম্মদ ইউনূস? এই প্রসঙ্গের জবাবে উপদেষ্টা বলেন, এটা ওনার বক্তব্য, উনি বলেছেন, আমার ওনাকে এন্ডোর্স না করার কোনো তো বিষয় নেই। এই প্রশ্নোত্তরের পরেও বিশেষজ্ঞ মহলের একাংশ বলছেন, মোহাম্মদ ইউনূসের চোখে মুখে স্পষ্টতই বিরক্তি ফুটে উঠেছে সেনা প্রধানের ভূমিকা নিয়ে। প্রিয় দর্শক, থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কেন, কি উদ্দেশ্যে, কোন এজেন্ডা নিয়ে মহা ধুমধামের সঙ্গে বাংলাদেশের 4 দিন সফর শেষে ফিরে গেলেন? কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরলে খুব খোলাসা হবে যে কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন, কারা তাকে নিয়ে এসেছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘের লোকাল অফিস রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করলেও কারা সেখানে কন্ডাক্ট করেছিল, সঞ্চালনা করেছিল। বৈঠকের পরে কেন লিমিটেড সংখ্যক সাংবাদিককে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেওয়া হলো? যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যেও বা কেন নির্দিষ্ট সংখ্যক সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হলো? কেন রাজনৈতিক দলগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েও তাদেরকে কথা বলতে দেওয়া হলো না? কি তার সামনে, অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের সামনে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে? আসুন ছোট ছোট করে কয়েকটি প্রশ্ন উত্তর আমরা মিলাই। প্রথম কথা হচ্ছে, শনিবার দুপুর 1টায়, একেবারে নির্দিষ্ট হয়ে বলছি, দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত জাতিসংঘের লোকাল অফিসের মাধ্যমে রাজনৈতিক দলের প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত থাকার জন্য। প্রথম কথা হচ্ছে, জাতিসংঘের আয়োজিত গোল টেবিল বৈঠকে যিনি সঞ্চালনা করলেন, কন্ডাক্ট করলেন মিটিংটি, তিনি কে? সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি কেন কন্ডাক্ট করবেন? এটা তো জাতিসংঘের প্রোগ্রাম, সরকারের তো নয়। এবং দুপুর 1টায় মিটিং শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ করে পৌনে 1টার দিকে বা 12:30টার দিকে ফোন যেতে লাগলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে যে আপনারা আসছেন না কেন? তারা বললেন যে আমরা তো আসবো, দুপুর 1টায় মিটিং শুরু, রাউন্ড টেবিল। তাড়াহুড়া করা হলো যে না না এখনই চলে আসুন। তারা যে যেমন পারে চলে গেছেন এবং সেখানে যাওয়ার পরে বিএনপির মহাসচিব, বিএনপির প্রতিনিধি হয়ে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 3 মিনিটের মতো বক্তব্য দিতে দেওয়া হলো। মাহমুদুর রহমান মান্না, বর্ষিয়ান রাজনীতিবিদ, নাগরিক ঐক্যের সভাপতি, তাকে বক্তব্য দিতে দেওয়ার সময় বলে দেওয়া হলো 2 মিনিট আপনার জন্য নির্ধারিত সময়। কত বড় অপমান করা হচ্ছে এক একজনকে। আর রহিন হোসেন প্রিন্সের মতো মানুষজনদেরকে, যারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের পদবি হোল্ড করেন, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হলো না। এরকম আরো অনেককে বক্তব্য দিতে দেওয়া হয়নি। কেন? অজুহাত হচ্ছে তারা দেরি করে গেছেন। তারা তো দুপুর 1টার মিটিং হিসেবে রওনা দেওয়ার কথা ছিল, তারপরেও তারা ঘড়ি করে গেছেন ফোন পাওয়ার পরে। তারপরেও মানলাম যে মিটিং এ দেরি করে গেছেন, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। কিন্তু যারা আরো পরে গেছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন, তারা তো আরো পরে গেছেন, গিয়ে তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, আয়েশি ভঙ্গিতে বক্তব্য দিয়েছেন এবং এতে করে রাজনীতিবিদরা অপমান বোধ করেছেন। অপমানিত বোধ করার কারণে তারা টেক্সট পাঠিয়েছেন জাতিসংঘের কান্ট্রি অফিসের যিনি আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে যে কেন আমাদেরকে ডেকে নিয়ে কথা বলতে দেওয়া হলো না,
এটা তো অপমান করা হয়েছে। তিনি সরি বলেছেন, এক্সকিউজ দেখানোর চেষ্টা করেছেন, তিনি বলেছেন কন্ডাক্ট আমরা করছিলাম না, সরকারের আইন উপদেষ্টা করছিলেন, তারপরে আমরা ক্ষমা প্রার্থী, তারা ক্ষমা চেয়েছেন, সেসব রেকর্ড আমার কাছে আছে। এবং যারা সেখানে গিয়ে কথা বলতে পারেননি, অপমান করা হয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি, বিশেষ করে রহিন হোসেন প্রিন্সের সঙ্গে আমি কথা বলেছি, তিনি এইসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে জাতিসংঘ যে আমন্ত্রণ পত্রটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে পাঠিয়েছেন, কি লেখা ছিল সেটিতে? আমি একটা সেন্টেন্স আপনাদের সামনে তুলে ধরি। লেখা ছিল, গোয়েল লুইস বলছেন জাতিসংঘের পক্ষ থেকে, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউর এস্টেমড প্রেজেন্স ইন রাউন্ড টেবল দ্যাট দ্য ইউএন সেক্রেটারি জেনারেল উইশেস টু হ্যাভ রিগার্ডিং দ্য কনসেনসাস প্রসেস অন রিফর্মস। মানে সংস্কার বিষয়ে তিনি কথা বলবেন, স্পেসিফিক এখানে উল্লেখ করা হচ্ছে। কে অধিকার দিয়েছে তাকে সংস্কার বিষয়ে কথা বলা, বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার? আচ্ছা, পরবর্তীতে যে প্রেস কনফারেন্স হলো সেটি সম্বন্ধে একটু বলতে চাই। তার আগে আরেকটি জিনিস মনে করে দিতে চাই। এই যে তড়িঘড়ি করে সবাইকে শিডিউল টাইমের আগে ডেকে নিয়ে যাওয়া হলো, কেন ডেকে নিয়ে যাওয়া হলো জানেন? কারণটি হচ্ছে তড়িঘড়ি করে ওর মধ্যে আরো একটি শিডিউল ঢুকানো হয়েছে। ছাত্র সমন্বয়কদের, ছাত্র প্রতিনিধিদের একটি সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করবেন, এবং তাই হয়েছে। রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠকের পরে একটা ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে, এবং সব জায়গাতে সংস্কারকে গুরুত্ব সহকারে তুলে ধরার একটি ব্যবস্থা। এবং সরকারের কাছ থেকে জাতিসংঘের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করা হচ্ছিল, জাতিসংঘের সংস্কারকে খুব গুরুত্ব দিচ্ছে, এটি করতে হবে। এবং সে ধরনের বক্তব্য ছাত্রদের পক্ষ থেকে এসেছে যে আগে সংস্কার, গণপরিষদ নির্বাচন, বিচার, তারপর নির্বাচন। মানুষ এখন আর এত বোকা নেই। এবং তারপরে যে কনফারেন্সের কথা বলছিলাম, প্রেস কনফারেন্সের কথা, আমাদের পররাষ্ট্র সচিব এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যৌথ সংবাদ সম্মেলন করলেন। সেই সংবাদ সম্মেলনে কি করা হলো? যারা পররাষ্ট্র বিট করেন, সাংবাদিকতা যারা ফরেন বিট করেন, তাদেরকে থাকতে দেওয়া হলো না সবাইকে, হাতে গোনা কয়েকজনকে সেই সংবাদ সম্মেলনে থাকার অনুমতি দেওয়া হলো। আরো অদ্ভুত বিষয়, যারা উপস্থিত থাকলেন তো থাকলেনই, তাদের সবাই আবার প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করবে কারা? আগে থেকে পূর্ব নির্ধারিত 4 জনের নাম ঘোষণা করা হলো যে এই 4 জন প্রশ্ন করবেন। সেই 4 জনের মধ্যে কারা? একজন হচ্ছেন এএফপির প্রতিনিধি, যেই এএফপিতে কাজ করে এসেছেন এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব শফিউল আলম, যাই হোক তার স্থলাভিষিক্ত যিনি হয়েছেন, তিনি প্রশ্ন করেছেন ফিনান্সিয়াল টাইমস, দ্য নিউ এজ, দ্য ডেইলি স্টার, এই 4টি প্রতিষ্ঠানের সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। প্রশ্ন যে আগে থেকে নির্ধারিত, সেটা তো স্পষ্ট, কিসের পরে কি বলা যাবে না, কোন টাইপের প্রশ্ন করতে হবে, আগে থেকে সব বলা। এই যে নাটক, সিরিজ নাটক একের পর এক, এগুলো আমাদেরকে মঞ্চস্থ করতে হচ্ছে। এবং এটা তো স্পষ্ট, খুব ভালোভাবেই স্পষ্ট যে জাতিসংঘের মহাসচিব কি উদ্দেশ্যে এসেছিলেন। এবং যে প্রেস কনফারেন্সটি হয়েছে, সেই প্রেস কনফারেন্সকেও অনেককে এই নামেই অভিহিত করছেন যে স্টেজড প্রেস কনফারেন্স। আর তো কিছু বলার থাকে না। এবং একের পর এক এ ধরনের নাটক করে যাবে সরকার, সরকারের রাজনৈতিক দল, কিংস পার্টি, আর মানুষ চেয়ে চেয়ে দেখবে। এটা হয়, দেখা যাক কতক্ষণ পারে নাটক মঞ্চস্থ করে যেতে। আমরা দেখতে থাকি, উপভোগ করতে থাকি। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই। এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ময়ূরী, মানে প্রতিদিন লাইট, শুটিং, অ্যাকশন, এভাবে তার সময় কাটতো। এখন মাঝখানে আমরা দেখেছি তিনি ঢাকা শহরের বিভিন্ন গাড়িতে ধর্মীয় বিভিন্ন বই বিক্রি করেন। এরকম অসংখ্য অভিনেতা অভিনেত্রী হারিয়ে গেছে চলচ্চিত্র অঙ্গন থেকে। সময় সবকিছু নির্ধারণ করে দেয়। আবার রাজনীতির মাঝে 7 মাস আগেও সারা পৃথিবীটা যাদের জন্য ছিল একটা বিচরণ ভূমি, সারা পৃথিবীটা যাদের জন্য ছিল অন্যরকম একটা জায়গা, আজকে এই পুরোটা পৃথিবী অনেকটা ছোট হয়ে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগের একদম টপ ক্লাস যারা নেতৃত্বে আছেন, তারা এমন ভাবেই পালিয়েছেন অথবা এমন ভাবে হারিয়ে গেছেন পর্দার আড়ালে যে তাদেরকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। তবে অবশেষে সজীব ওয়াজেদ জয়ের একটা ছবি ভাইরাল হয়েছে। ভাবা যায় যে এটা সজীব ওয়াজেদ জয়, যে ধাক্কাটা তাদের উপর গেছে বা যাচ্ছে বা আগামী দিনগুলোতেও যাবে, শুধুমাত্র তো সজীব ওয়াজেদ জয় একা না, তাদের ফুল ফ্যামিলি, একটা রাজনৈতিক দল, এতদিনের এত নেতা কর্মী, সকল কিছু অবশ্যই তাদেরকে টাচ করে। কিন্তু ওই যে আপনার হাতে যখন ক্ষমতা থাকে, সুযোগ থাকে, আপনি সেটার যদি অপব্যবহার করেন, তাহলে আপনার জন্য এমন পরিণতি অবধারিত। আগামী দিনে যারা রাজক্ষমতায় আসবেন, যাদের এখনো শিক্ষা হয় নাই, তারা কিন্তু এটা একটা কমন এক্সাম্পল আপনি মাথায় ঢুকাই রাখেন। ছাত্রলীগের নেতা দেখেন, যুবলীগের নেতা দেখেন,
প্রত্যেকের আজকে অবস্থানটা দেখেন। শিক্ষা নিতে না পারলে কপালে আরো দুর্গতি আসবে। দর্শক, দীর্ঘদিন যাবৎ সজীব ওয়াজেদ জয়ের আর কোনো লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছিল না। 5ই আগস্টের পর সর্বশেষ আপনার সম্ভবত 5 আগস্ট বা 6 আগস্ট তিনি ফেসবুকে কয়েকটা লাইভ টাইপ করেছিলেন, এরপর তিনি উধাও। 7 মাস পরে তার দেখা মিলেছে। আর ডক্টর কনজ সারওয়ার তিনি একটা ছবি শেয়ার করেছেন সজীব ওয়াজেদ জয়ে, যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টার, সেখানে একটা সোফার মধ্যে তিনি বসে আছেন আর খুব মনোযোগ দিয়ে তার মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে আছেন। তো কোনো একজন আপনার কি বলা হয় যে এই ছবিটা তুলেছেন, তাদের ছবি কিন্তু সহজে তোলা যায় না। আর বিদেশে আপনি যদি কারো অনুমতি ছাড়া কারো ছবি তোলেন, বাংলাদেশ না যে ভাইরাল ভিডিও করবেন, নো, এই দেশে আইন খুবই কড়া, ভিডিও ভাইরাল করার সুযোগ নাই, কেউ অপরাধ করলে এটা পুলিশ ডিল করবে। সো ওই দেশে কোরিয়া তো সেম, একটা যাই দেখতেছেন আপনি ভাইরাল ভিডিও করতে পারবেন না, এটা আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে আবার ব্যবস্থা নেবে, পুলিশকে দিতে পারবেন কিন্তু মিডিয়াতে প্রকাশ করতে পারবেন না। তো কোন একজন যেভাবে হোক তার একটা ছবি তুলেছেন। সজীব ওয়াজেদের চেহারা, মানে ওনার জয়ের যে চেহারা ছিল কতটা ভেঙে গেছে, দুশ্চিন্তা চেহারার মধ্যে, হতাশা, ক্লান্তি, অথবা এই যে ঘটনা ঘটছে, তারপর হচ্ছে যত কিছু হোক ভাই, হাসিনা আপনার কাছে যত খারাপ হোক, ওনার কিন্তু মা, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? মা কোথায় আছেন আসলে আমরা জানি না, কেমন আছেন, খালা কোথায় আছেন, ফুল ফ্যামিলি কোথায় আছে, কে কোথায়, বোন কোথায় আছে। সো একটা মানুষের জীবনের সবকিছু যখন একটা মুহূর্তে ধাক্কা খায়, আপনি বিধ্বস্ত হয়ে যাবেন। সো সজীব ওয়াজেদ জয়ের বিধ্বস্ত চেহারায় অনেকে অট্টহাসি দিলেও শিক্ষার জায়গাটা বোঝেন নাই। 7 মাসের ব্যবধানে যে জৌলসের পরিবর্তন ঘটেছে, সেটা আপনার সাথেও ঘটতে পারে যদি আপনি রাজনীতি করেন। রাজনীতিবিদরা যখন ক্ষমতায় থাকে, যে দেখেন এখন বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ রাজপথে বিএনপি নেতাকর্মীদের কিছু অংশ খুঁজে পাওয়া গেছে, অনেকেরই খুঁজে পাওয়া যায় নাই। এখন কেউ হেলিকপ্টারে ফিরছে, কেউ প্রাণুতে চলে যাচ্ছে। গরিব ভুখা নাঙ্গা জাতি আমরা ফুলের মালা নিয়ে বরণ করতেছি, কারণ ভাই ক্ষমতায় আসলে কেউ টেন্ডারবাজি করবো, কেউ ওই বাজারে যারা নিবো, কেউ টেম্পু স্ট্যান্ড দখল করবো, এরকম একটা শ্রেণী কিন্তু আমরা আছি প্রত্যেক দলে। এখন আপনি খুঁজে আওয়ামী লীগ পাবেন না। সব বলে যে না ভাই আমি চাপে পড়ে আওয়ামী লীগ করতাম, যেটা আওয়ামী লীগের সময় ছিল কি বিএনপি করছে বললেই চাকরি চলে গেছে, ওএসডি হয়েছে, এগুলো করছে আওয়ামী লীগ সরকার। করছে না করছে, আপনি দল যেটাই করেন, একটা পোস্ট দিচ্ছেন, আপনারা কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে অথবা বিভাগীয় একটা ব্যবস্থার মধ্যে ফালাই দিছে বিএনপি। এখন দেখেন সবাই প্রকাশ্যে আমি জিয়ার সৈনিক, এটা সেটা বইলা কিন্তু সব উজান থেকে এরকম মানে বন্যার পানির মতো নামতেছে। এরা কি সবাই দুর্দিনের সঙ্গী ছিল? নো। যারা দুর্দিনের সঙ্গী ছিল, আপনি বিএনপির একটু কমিটিগুলো দেখেন, যারা এতদিন বাংলাদেশে গত 17 বছর অন্যায় অত্যাচার লাঞ্ছনা গঞ্চনা পাইছে, মিথ্যা মামলা, ভুয়া বক্কর চক্কর, এদের মধ্যে আপনি দেখবেন যে 5% কর্মী পজিশনে এখন আর নাই। এরকম দুর্দিনে এরা কাজে লাগে, মানে মাঠে ময়দানে নামে, বাট যখন সুসময় আসে তখন এই যে আওয়ামী লীগের একটা বিশাল বড় একটা শ্রেণী পলাই গেছে না, আগামীতে কখনো পরিবর্তন হলে এই শামীম ওসমানী সবার আগে আসবে, খেলা হবে। ওবায়দুল কাদের বাচ্চা থাকে, তিনিও এসে বলবেন খেলা হবে। তারপরে যে হাসান মাহমুদ, এখন এটি সব মনে করলেন মুখ টুক লুকাই লুকাই হাঁটে, তারা সবার আগে আসবে। বিএনপি এখন একই কাজ করছে। যারা তেগি তারা কখনোই কোনো জায়গায় মূল্যায়ন পায় না, এরা মূল্যে দল রাজনীতি করে, দুর্দিনে দলের জন্য বার্তা পাঠায়। তবে আমার মনে হয় বিএনপির এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। হাইব্রিডরা আওয়ামী লীগরে খায়া ফেলছে। বিএনপি জামাতের যে প্ল্যানটা কাজে দিচ্ছে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাওয়ার, হাইব্রিডদের কারণে হয়েছে। টাকা খরচ করছে, উড়াইছে, আর লোকাল ভুখা নাঙ্গা যে নেতা কর্মীরা ছিল, যে টাকা উড়েছে তার পিছনে গেছে। সে কে, কার লোক, তার মোটিভটা কি, এগুলো কিন্তু তখন মুখ্য ছিল না। বিএনপি তো আমি এটা পরিলক্ষিত করছি, আমার এলাকায় আমি দেখছি কয়েকজন মানুষ যারা বিএনপির খুবই দুঃসময় খাটছেন, তারা কিন্তু কমিটি টমিটিতে জায়গা পাচ্ছেন, অফিসে ঢুকতে পারে না। কেন হচ্ছে এটা? এটা আপনার পরিণতি আবার এরকম আনবে, মাথায় রেখেন। তেগীদেরকে, দলের প্রকৃত কর্মীদেরকে আপনার মূল্যায়ন করতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। তো সজীব ওয়াজেদ জয়ের এই ছবি দেখা উচ্ছ্বসিত হওয়ার সাথে সাথে শিক্ষা নেওয়ার বিষয় আছে। কারোর কখনো বিপদ দেখে আপনি আবার বেশি খুশি হবেন না, আপনার আমল নামা আবার এরকম লেভেলে চলে যেতে পারে। এই ছবিটা একটা জীবন্ত সাক্ষী। যারা শিক্ষা নেওয়ার, শিক্ষা নিচ্ছেন, হাহারি দেওয়ার দিচ্ছেন, সময় নির্ধারণ করবে আপনার কপালে ব্যক্তি জীবন হতে পারে এরকম চিন্তার বাস পড়বে কিনা। ঠিক আছে, তো আপনি ভালো থাকুন। ওই যে মহাসচিব জাতিসংঘের, উনি 2টা প্যাকেজের কথা বলছে। ডক্টর ইউনূস প্যাকেজ দিচ্ছেন, এই প্যাকেজ সেই প্যাকেজ, ভাই এই প্যাকেজে কাজ হবে না। কি আন্দোলনে যাবে? সেটা হলো যে নির্বাচন চাই। ডিসেম্বর বছর, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। একদিন এদিক সেদিক যাইব, গদি থেকে ধাক্কা দিয়ে সরাইয়া দেবো। এমনি তো কথা বলা শুরু হয়ে গেছে, ওনারা বলার চেষ্টা করতেছে। বলার চেষ্টা মানে কি? গতকালকে দেখলাম একদম সরাসরি বলছে, আপনি যে কতটুকু পারবেন 7 মাসে দেশের মানুষ বুঝে গেছে, কতটুকু যে সংস্কার করবেন এটাও দেশের মানুষ বুঝে গেছে। কাজে প্লিজ আর সময় নষ্ট করেন না, মানুষের টাকা পয়সার অপচয় করেন না। আপনি এবার বিদায় হন ভাই, এনাফ ইজ এনাফ। আমি মনে করি এনাফ ইজ এনাফ। আপনি পারছেন না। এই ঈদের পরে দেখবেন 2টা দল মাঠ
দখল করার জন্য, মাঠ দখল করার জন্য। কিভাবে মুখোমুখি হয়, হ্যাঁ, যুদ্ধ হবে, আর এই মাঠ যার দখলে যাবে সেই নির্বাচনে জিতবে, এটা মাথায় রাখেন। মাঠ দখল চলবে এখন, জোট যার মুল্লুক তার। এই দেশের রাজনীতি হয়ে গেছে এরকম, যে যেমন তার সাথে তেমন, হ্যাঁ, তেমনই হইতে হবে। সেই রাজনীতি আসতেছে ঈদের পরেই শুরু হবে আসল খেলা। আসসালামু আলাইকুম। জাতিসংঘের মহাসচিব তো চলে গেলেন, এখন দেশের রাজনীতি শুরু হবে। যাওয়ার আগে উনি কি করে গেলেন, কেন আসলেন, একটু আসেন 2 মিনিট আলাপ করি। চিটাগাং যখন গেলেন উনি রোজা রাখলেন, পাঞ্জাবি পরলেন, সাদা পাঞ্জাবি। উনি কেন আসছিলেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমরা বুঝবো আমাদের ইউনূস স্যারের ভাষণে। উনি যে চিটাগাঙ্গা ভাষণ দিছে না, ওই চিটাগাঙ্গা ভাষণের মধ্যে 2টা লাইন আছে। ওই 2টা লাইনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উনি চিটাগাঙ্গা ভাষায় বলতেছিলেন যে আমরা তো ঈদের সময় 2 ঈদে আর কি, কোরবানি ঈদে, রোজার ঈদে দেশে আসি এবং আইসা আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করতে যাই, দাদা দাদির কবর জিয়ারত করতে যাই। কিন্তু আপনাদের ঈদ আসে জীবনে, রোজার ঈদ, কোরবানি ঈদ, সব ঈদই আপনাদেরকে ক্যাম্পের মধ্যেই কাটাইতে হয়, যেহেতু আপনারা নিজের ভিটা বাড়ি ছাড়া, বাপ দাদার জমিন থেকে আমাদের দেশে চলে আসছেন, নিজের ভিটা বাড়ি ছাড়া চলে আসছেন। ঈদের সময় আপনারা আপনাদের মা বাবার কবরে যাইতে পারেন না, দাদা দাদির কবরে যাইতে পারেন না। কিন্তু আমি আশা করি, আমি একজনকে সাথে নিয়ে আইছি, উনাকে আপনারা চিনেন। উনি আজকে রোজা রাখছে আপনাদের জন্য, মানে মহাসচিবের কথা বলছে। উনাকে সাথে নিয়ে আমি কথা দিতেছি, আগামী ঈদে, মানে আগামী যে ঈদ আসতেছে সেই ঈদে যেন আপনারা আপনাদের মা বাবার কবর জিয়ারত করতে পারেন, দাদা দাদির কবর জিয়ারত করতে পারেন, নিজের জমিনে ফেরত যাইতে পারেন, নিজের ভিটাতে ফেরত যাইতে পারেন। আমি সেই ব্যবস্থা করব, এরকম একটা আশ্বাস দিছে। এই স্বপ্নটা যে দেখাইলো এখানে 12 লক্ষ লোক, তাদেরকে, এটা কি মিথ্যা স্বপ্ন? না, একদম মিথ্যা স্বপ্ন না। অনেক বড় উদ্দেশ্যে এই সফর আজকে, এই রোজা রাখা এবং এই যে সবার সাথে চিটাগাঙ্গা ভাষায় কথা বললো, এটারও একটা বিরাট গুরুত্ব আছে ভাই, বিরাট গুরুত্ব আছে। ওনাদেরকে ওনাদের দেশে পাঠাবে, আর ওনাদের দেশে পাঠানো মানে কি জানেন তো? বিরাট শান্তির একটা ব্যাপার, 12 লক্ষ মানুষের জীবনে শান্তি আইনা দেওয়ার ব্যাপার। এটা কোথায় গিয়া পৌঁছাইবে এটা মাথায় রাখেন। আবার একটা শান্তির জন্য পুরস্কার চলে আসতে পারে। যে রোহিঙ্গাকে নিয়ে স্বপ্ন দেখছিল শান্তির পুরস্কার পাওয়ার, কোন একজন যে চাইছিল ওই যে টুপ করে ডুবাই দিবে পদ্মা সেতু থেকে, উনি কিন্তু আবার শান্তি পুরস্কার পাইতে পারে যদি আগামী ঈদের আগে তাদের ভিটা বাড়িতে পৌঁছায় দিতে পারে। খুবই গুরুত্ব সহকারে আমি নিছি, কারণ উনি ভুলভাল স্বপ্ন দেখাবার মানুষ না। আর কি কাজ করলো মহাসচিব? ঢাকায় একটা আয়োজন করলো, এটা একটা ইফতার পার্টি ছিল কিনা আমি জানি না, কিন্তু সব দলকে ডাকছিল। এটা কিন্তু সরকারি ভাবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের না, কিন্তু মহাসচিব নিজেই, জানি না কারা খরচ বহন করছে। এখানে তো মনে করেন জাতিসংঘের একটা টিম আছে, ওনাদের অফিস আছে, ওনারা নিজেরাই খরচ বহন করছে। সব দলকে ডাকছে না, সব দলকে ডাকে নাই, গুরুত্বপূর্ণ কিছু মানুষকে ডাকছে, কিছু দলের নেতাদের ডাকছে। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কি আমাদের কাছে? বিএনপি। সোজা কথা ভাই, বিএনপি। ওনারাও গেছিলেন, কিন্তু ওনারা বাইরে আসার পর সমস্ত সাংবাদিক মির্জা ফখরুল সাহেবকে ঘিরা ধরছে। পাশে সালাউদ্দিন আহমেদ সাহেব ছিলেন। আরে সালাউদ্দিন আহমেদের চেহারাটার দিকে তাকাইছিলাম আমি, হ্যাঁ, কথা বলতেছিল ফখরুল সাহেব, কিন্তু আমি ওনার চেহারার দিকে তাকাইছিলাম। ওনার মুখে হাসি ছিল না। ওপেন ফিল্ডে যারা রাজনীতি করেন মুখে সবসময় হাসি ধরে রাখবেন ভাই, সবসময় হাসি ধরে রাখবেন, দরকার আছে, নাইলে মনোবল ভাঙা যায় দলের। ওই যে মাঠ কর্মীদের, তাদের নেতার মুখে হাসি না দেখলে। যাই হোক, মির্জা ফখরুল সাহেব এখানে বলছে যে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে কি আলাপ হইলো, উনি এক কথায় বুঝাইছে, কি আলাপ হয়েছে বুঝে নাই। আসলে এই গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি। আসলে এই গোল টেবিলটার আমি ঠিক বুঝিনি আর কি। কি আলাপ হয়েছে বুঝে নাই, তার মানে কি জানেন? এই আলাপটা ওনার পক্ষে যায় নাই, এটাই স্বাভাবিক, ওনার পক্ষে যায় নাই। ওইখানে যেটুক শুনছি আমি, উনি না, ওই যে মহাসচিব জাতিসংঘের, উনি 2টা প্যাকেজের কথা বলছে, মানে সরকারের মনের কথা বলছে। আর জাতিসংঘে যে সরকারের সঙ্গে আছে এটা তো আমরা আগেই বুঝা ফেলাইছি। কারণ কি জানেন? ওই যে ফ্যাসিবাদ সরকারের বিচারের যে নথিপত্র এখন তো জাতিসংঘের হাতে। ওইখানে কিন্তু একটা কথা বলছিল যে এই দেশের সিস্টেমটাই খুব খারাপ,
এই সিস্টেমে একটা ফ্যাসিবাদ জন্ম নিতেই পারে, এই সিস্টেম চেঞ্জ করতে হবে, যার জন্য কিন্তু সংস্কারের কথাটা আসছে। এই সিস্টেম রাইখা আবার যদি নির্বাচন দিতে যায় তাহলে আবার ফ্যাসিবাদ জন্ম নিতে পারে, তার মানে আগে সিস্টেম চেঞ্জ করতে হবে। যাই হোক, ওই যে দুইটা প্যাকেজের কথা বলছে, একটা ছোট্ট প্যাকেজ, একটা বড় প্যাকেজ, কোনটা নিবেন? যদি বড় প্যাকেজটা নেন নির্বাচন চলে যাবে 6 মাস পিছনে, মানে জুনের দিকে চলে যাবে 2026-এর। আর যদি ছোট প্যাকেজটা নেন তাহলে এই ডিসেম্বরেই নির্বাচন হয়ে যাবে। মনে হয় এই ধরনের কোনো কথা বলছে, হয়তো বা আরেকটু বুঝাইছে, যেটা যে নির্বাচন করেন আর যাই করেন আগে আপনাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। তার মানে সংস্কারের দিকে জোর দিছে এবং বুঝাইতে চাইছে। কারণ কি জানেন, মোহাম্মদ ইউনূস স্যার তো বুঝাইতে বুঝাইতে কাহিল হয়ে গেছে। এখন ওনারে দিয়া কোথাও বুঝাইবার চেষ্টা করছে যে আপনারা নির্বাচনের আগে সংস্কারটা কইরা নেন, না হলে কিন্তু এই দেশ আগাবে না। এটা বোধহয় ঠিক মতো নিতে পারে নাই, যার জন্য বলছে যে না আমি ঠিক বুঝি নাই কেন ডাকলো। হ্যাঁ, কেন ডাকছে ভাই? ডাকছে মুলাকাত করার জন্য, একটা কথাবার্তা আদান প্রদান করার জন্য। ওনাদের কথা তো ঠিকই বুঝছেন। যাই হোক, এবার আসল কথায় আসি। পৃথিবীর সব দেশেই কিন্তু দুইটা দল থাকে, এক দল ক্ষমতা যায়, আরেক দল বিরোধী দল থাকে। এই দুইটা দলই সবসময় নির্বাচন করে, একবার ইনি করেন, একবার ইনি করেন, একবার ইনি পাস করেন, একবার ইনি ফেল করেন, আবার ইনি ফেল করলে ইনি পাস করেন। এভাবেই দুইটা দল চলে। আমাদের দেশে তৃতীয় দল একটা আসতে চাইছিল এরশাদ সাহেবের কাঁধে ভর কইরা, মানে যে লাঙ্গল কাঁধে নেয় না, ওই লাঙ্গল কাঁধে নিয়ে আসতে চাইছিল, কিন্তু উনি জমিন চাষ করতে গিয়ে আরো অনেক কিছু চাষ করে ফেলাইছে। উনি কেন জানি সবকিছু ওনার বিবেক বুদ্ধি সবকিছু বন্ধক রাইখা দিয়েছিল ভারতের সিন্ধুকে, ওইখানে বন্ধক রাইখা রাজনীতি করতে গিয়ে আগাইতে পারে নাই, মানে তৃতীয় দল দাঁড়াইতে পারে নাই। আগের মতোই বিএনপি নাইলে আওয়ামী লীগ, আওয়ামী লীগ নাইলে বিএনপি, এটাই হয়ে গেছে। খুবই ভালো কথা। এখন গত 54 বছর আমরা কি রাজনীতি দেখছি? স্বাধীনতার পক্ষে বিপক্ষে, পক্ষে বিপক্ষে, এই রাজনীতি কিন্তু দেখা আসছি। 5ই আগস্টের পরে কি রাজনীতি আসলো ওইটা কিন্তু এখন বেশি হিট না, মানে ফ্লপ যাইতেছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে, রাজাকার, আলবদর, ওগুলা খাওয়াইতে পারতেছে না। কিন্তু এখানে আরেকটা রাজনীতি চলে আসছে, এইটাও পক্ষে বিপক্ষে। সেটা হলো ফ্যাসিবাদের পক্ষে কারা আর বিপক্ষে কারা। এরকম একটা প্রশ্ন দাঁড়ায় গেছে যে ফ্যাসিবাদে কারা সহযোগিতা করতে চায়, বা ফ্যাসিবাদকে নিয়ে কারা রাজনীতি করতে চায়, আগামী নির্বাচন করতে চায়, আর ফ্যাসিবাদ ছাড়া, ফ্যাসিবাদকে বাদ দিয়া কারা রাজনীতি করতে চায়। এরকম দুইটা দল দাঁড়াইছে। কিন্তু এখন কিন্তু তারা বলতে পারবেন না যে আওয়ামী লীগ বিএনপি বা ওই যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, এরকম কোন রাজনীতি নাই। এখন আছে ফ্যাসিবাদের পক্ষে আর বিপক্ষে, এরকম দুইটা দল দাঁড়ায় গেছে। এখন ফ্যাসিবাদের বিপক্ষে যারা, তারা তো ভাই সংস্কার চায়, তারা তো বইলাই দিছে সংস্কার আর বিচার, এই দুইটা না হইলে নির্বাচন করতে দিবে না। আবার আজকে ওই যে জাতিসংঘের ওইখান থেকে বাইরে হয়ে আসার পর মির্জা ফখরুল সাহেবের চেহারা দেখা যেটুকু আমি বুঝলাম, ওনারা এটার সাথে একমত না, আজও একমত হইতে পারে নাই। তার মানে ঈদের পরে আন্দোলনে যাবে। হ্যাঁ, ঈদের পরে আন্দোলনে যাবে। কি আন্দোলন? এটা আমার ব্যক্তিগত ধারণা, নাও যাইতে পারে, সমঝোতাও হইতে পারে। কি আন্দোলনে যাবে? সেটা হলো যে নির্বাচন চাই। ডিসেম্বর বছর, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। একদিন এদিক সেদিক যাইব, গদি থেকে ধাক্কা দিয়ে সরাই দেবো। এমনি তো কথা বলা শুরু হয়ে গেছে, ওনারা বলার চেষ্টা করতেছে। বলার চেষ্টা মানে কি? গতকালকে দেখলাম একদম সরাসরি বলছে ক্ষমতা ছাইড়া দেন, যদি কাজ না করতে পারেন ক্ষমতা ছাইড়া দেন। ক্ষমতা ছাইড়া দিবে। ক্ষমতা ছাইড়া দেওয়ার জন্যই এনসিপি পার্টি গঠন করছে। ক্ষমতা ছাইড়া দিবার জন্যই উনি ফ্রান্স থেকে আইসা এই চেয়ারে বসছে। আপনারা মনে করছেন ছাত্ররা ডাকছে আর উনি চলে আসছে? উনি কারোর সাথে আলাপ করে নাই। পৃথিবীর বড় বড় দেশের সাথে আলাপ করেই এখানে আসছে। আমেরিকার ডিপ স্টেট আমাদেরকে সহযোগিতা করতেছে। হিসাব মিলায় দেখেন। এখন কি আপনি বলতে পারবেন বিএনপির পিছনে আমেরিকা আছে? এটা কি জোর করে বলতে পারবেন? বা চীন আছে বিএনপির পিছনে? জোর করে বলতে পারবেন? কি টার্কি আছে? বলতে পারবেন? না, বলতে পারবেন না। বলতে পারবেন ভারত আছে, কিন্তু আশেপাশে কেউ নাই। না আছে মালদ্বীপ, না আছে পাকিস্তান, না আছে এই যে 7 বোন, এই যে 7 বোন, 7 সিস্টার। এই 7 সিস্টারও চায় ইউনূস সরকারকে, ওনার কাছে সরাসরি যোগাযোগ করতে চায়। ভারতের মাধ্যমে না, মোদিজির মাধ্যমে না, ওইখানকার এক নেতা সরাসরি যোগাযোগ করছে আমাদের সঙ্গে যে আমাদেরকে রাস্তা দেওয়া হোক। বুঝা নিয়েন রাজনীতি কোন দিকে যাইতেছে। আপনার পাশে তো কেউ নাই এবং জাতিসংঘও নাই। আজকের যে মিটিং হয়ে গেল, এদিকে ক্লিয়ার না? চেহারা দেখে বুঝেন না? কেন বললো যে আমি কিছু বুঝি নাই? আমরা কিছুই বুঝি নাই। তার মানে ওনাদের পক্ষে যায় নাই। তার মানে জাতিসংঘের উনি বুঝাই দিছে আমরা বর্তমান সরকারের সঙ্গে আছি, সংস্কারের সঙ্গে আছি এবং বিচারের সঙ্গে আছি। এইটাই বুঝাই দিছে। আমি ভিডিওটা শেষ করার আগে একটা স্ট্যাটাস দেখছিলাম, ওইখান থেকে কিছু কথা ইউনূস স্যারের কাছে বলতে চাই। ও স্যার, আপনি কার কাছে বারবার মাথা নত করেন?
কেন আপনি এইসব রাজনৈতিক দলের কাছে যায় আপনি বলতেছেন কবে নির্বাচন চান, আমাকে কতদিন থাকতে দিবেন? কেন তাদের কাছে বলতেছেন? আপনারা কি কোনো রাজনৈতিক দল বসাইছে? আপনাকে কোনো রাজনৈতিক দল বসায় নাই। আপনার যদি জানতে ইচ্ছা করে আপনি চলে যান ওই যে মুগ্ধের বাড়িতে, পানি লাগবে পানি, তার মা বাবার কাছে চলে যান। আপনি চলে যান ওই ছেলেটির কাছে মোহাম্মদপুরের ওই মা বোনের কাছে যারা ওই যে বিপ্লবের সময় ভাত মাইখা মাইখা খাওয়াই দিতেছিল, যে ছেলেটা ইট ভাইকা হাতে ধরাই দিতেছিল যুদ্ধ করার জন্য। আপনি তার কাছে জানতে চান যে আপনাকে চাই কিনা, সংস্কার চাই কিনা, বিচার চাই কিনা, আপনি তাদের কাছে চান। আমরা জনগণ আপনাকে বসাইছি, আমাদের কাছে জবাবদিহি করতে হবে। যাবার আগে আপনি দেশের জন্য কি কইরা গেলেন, অন্য কারোর কাছে জবাবদিহি করার দরকার নাই। সবার জন্য সবাই দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন, আর আমাদের চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।